তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি মাধ্যমিক শর্ট কোশ্চেন পার্ট 4। এই পার্ট 4-এ আমরা কি করব, আমরা এখানে কিছু বিবৃতি দেওয়া আছে, সেগুলি সত্য না মিথ্যা সেগুলি নির্ণয় করব। এগুলির প্রত্যেকটির মান 1। তাহলে আমরা কন্টিনিউয়েশন রেখে আগে 30টা যেহেতু শর্ট কোশ্চেন হয়ে গেছে, আমরা 31 নাম্বার থেকে শুরু করছি। তোমরা যারা প্রথমবার এই ভিডিওটি দেখছো, আমি তাদের কাছে বলবো তোমরা পার্ট 1, 2 এবং 3গুলো চেক করে নেবে। ওখানেও অনেকগুলো ভালো ভালো কোশ্চেন করানো হয়েছে। আজকে আমরা শুরু করছি 31 নাম্বার থেকে। তাহলে দেখো 31 নম্বরে কি বলেছে, বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। এই বিবৃতিটি সত্য না মিথ্যা? আচ্ছা, সরল সুদ কত হবে তাহলে? 100 টাকার 10% হারে 1 বছরের সুদ। তাহলে সরল সুদকে আমরা কি লিখতে পারি? সিম্পল ইন্টারেস্ট, এসআই। এসআই ইকুয়াল টু কত হচ্ছে? 100 টাকার 1 বছরের সুদ কত টাকা? 10 টাকা। সুতরাং এটার এক্সট্রা করে বের করা নেই। সুতরাং সরল সুদ এখানে কত হবে? 10 টাকাই হবে। কারণ সুদের হার ফর্মুলা থেকে আমরা জানি 100 টাকার 1 বছরের সুদকেই বলা হয় সুদের হার। তাই এখানে সুদের হার দেওয়া আছে, সুতরাং 10 টাকাটাই সুদ। এবার আমাকে কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি করব, আমরা প্রথমে অ্যামাউন্ট বের করব বা সুদাসলটা বের করব। কত হবে? তাই এখানে হচ্ছে ফর্মুলাটা পি ইন্টু, পি মানে এখানে 100, পি ইন্টু 1 প্লাস আর বাই 100। আর এখানে কত? 10 আর বাই 100 হোল টু দি পাওয়ার, এখানে টাইম কত? 1 বছর, 1 মাইনাস আমার কি বাদ যাবে? আসল টাকাটা বাদ যাবে, তবেই আমি সুদটা পাবো। এবার দেখো এটা করলে কত হচ্ছে? 100 ইন্টু এই 0 0 যদি কেটে দাও তাহলে হচ্ছে 10 একে 10 প্লাস 1, 11/10 মাইনাস 100। তাহলে এটা কত হবে? তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 110 মাইনাস 100। তাহলে এটা কত হবে? এটা হবে 10 টাকা। তাহলে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ কত পেয়ে গেলাম? 10 টাকা। এদিকে সরল সুদও পেয়েছি 10 টাকা। তাহলে পার্থক্য কত? পার্থক্য 10 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 0। কিন্তু এখানে বলেছে পার্থক্য হবে 1 টাকা। সুতরাং এই বিবৃতিটি অবশ্যই মিথ্যা। চলে আসি পরের অঙ্কে। কি বলেছে? প্রথম ও দ্বিতীয় বছরের বার্ষিক সুদের হার যথাক্রমে R1% ও R2% হলে পি টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে পি ইন্টু 1 প্লাস R1/R2/100 হোল টু দি পাওয়ার 2 টাকা। ঠিক আছে? তাহলে দেখো এখানে তাহলে 1 বছর শেষে সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু কত হবে? পি ইন্টু 1 প্লাস আর, এখানে আর এর ভ্যালু কত? R1/100 টাকা। 2 বছর শেষে সমূল চক্রবৃদ্ধি কত হবে? দ্বিতীয় বছরের শুরুতে এটাকেই ধরবো, এই সমূল চক্রবৃদ্ধিটাকে ধরে নেব আমি আসল টাকা। তাহলে পি ইন্টু 1 প্লাস R1/100, এটা হয়ে গেল আসল টাকা। পি এটাই হয়ে গেল দ্বিতীয় বছরের শুরুর ক্ষেত্রে এটা আসল টাকা। পি ইন্টু 1 প্লাস এর দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার কত? R2, তাহলে R2/100 টাকা। ঠিক আছে? আচ্ছা দেখো তো, এই নিচের যে এক্সপ্রেশনটা পেলাম সেটা আর উপরের এই এক্সপ্রেশন দুটো কি সেম? না, দুটো আলাদা। সুতরাং এই দ্বিতীয় যে বিবৃতিটি আছে এই বিবৃতিটি অবশ্যই কি মিথ্যা হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলে যাব আমরা পরের সমস্যায়। শুরু করছি 33 নম্বর অঙ্ক। কি বলেছে? এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পরে বি 20,000 টাকা দিল। বছরান্তে তাদের লভ্যাংশের পরিমাণ সমান হবে। এই বিবৃতিটি সত্য না মিথ্যা? আমরা জানি লভ্যাংশ কার উপরে নির্ভর করে? লভ্যাংশ মূলধনের উপরে নির্ভর করে। তার মানে ব্যক্তিদ্বয় কত টাকা তার ব্যবসায় নিয়োজিত করেছে তার উপরে তার লভ্যাংশ নির্ভর করে। যে যত বেশি টাকা ব্যবসায় নিয়োজিত করবে সে তার লভ্যাংশ তত বেশি হবে। তাহলে এর টাকাটা কতদিন খেটেছে? পুরো 1 বছরই খেটেছে। আর বি কিন্তু 6 মাস পরে জয়েন করেছে, সুতরাং বি এর টাকাটা কতদিন খেটেছে ব্যবসায়? 6 মাস কেটেছে। তাহলে এর মোট মূলধন কত যেটা ব্যবসায় খেটেছে?
এর মোট মূলধন হবে 10,000 টাকা করে ছিল, সেটা আমার 12 মাসই খেটেছে। তাহলে এটা হয়ে যাবে আমার কত? বি এর মোট মূলধন কত হচ্ছে এখানে, এটা ব্যবসায় খেটেছে 20,000 টাকা ইন্টু 6 মাস কেটেছে, তাহলে এটাও হয়ে যাচ্ছে আমার। দেখো দুই ক্ষেত্রে সমান পরিমাণ মূলধন ব্যবসায় খেটেছে, সুতরাং বছরান্তে তাদের যে লভ্যাংশটা পাবে সেটা অবশ্যই পরিমাণটা সমানই হবে। সুতরাং বিবৃতিটি একদম এখানে সত্য। এই অঙ্কটি কিন্তু মাধ্যমিক 2017 সালে এসেছিল। চলে আসি পরের অঙ্কে। কি বলেছে? ভি স্কোয়ার বাই ভি ইজ ইকুয়াল টু -11 একটি দ্বিঘাত সমীকরণ। করে দেখি, এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা হবে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু -11v। এটাকে লেখা যেতে পারে ভি স্কোয়ার প্লাস 11v ইজ ইকুয়াল টু 0। তার মানে এখানে চলরাশিকে ভি এবং তার চলরাশির সর্বোচ্চ ঘাত কত আছে? 2। তাহলে অবশ্যই এটা একটি দ্বিঘাত সমীকরণ। সুতরাং এই বিবৃতিটিও কিন্তু সত্য। চলে যাই এর পরের অঙ্কে। চলে আসি এর পরের অঙ্কে। 35 নম্বর অঙ্ক। কি বলেছে? এক্স কিউব ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই কিউব ক্রমিক সমানুপাতি। তাহলে এটা আমরা দেখি ক্রমিক সমানুপাতিতে আছে কিনা। প্রথমে আমি অনুপাতটা নির্ণয় করি, এই দুটোর অনুপাত নির্ণয় করব। আমরা ক্রমিক সমানুপাতি হলে কি নিয়ম জানি? এই দুটোর অনুপাত এবং এই দুটোর অনুপাত সমান হবে, অর্থাৎ এ বাই বি ইজ ইকুয়াল টু কী হবে? বি বাই সি। এগুলো যদি এ বি সি হয় তাহলে প্রথমে আমরা অনুপাত নির্ণয় করি, নিচে থাকছে ওয়াই। তার মানে কি? আমার এই দুটো অনুপাত সমান হয়ে গেল। যেহেতু এই অনুপাত দুটো সমান, মানে এই অনুপাতটা আর এই অনুপাতটা যেহেতু সমান, সুতরাং অবশ্যই এই তিনটে সংখ্যা অবশ্যই তারা ক্রমিক সমানুপাতিতে আছে। সুতরাং বিবৃতিটি অবশ্যই সত্য। চলে আসি পরের অঙ্কে। কি বলেছে? এক্স ইকুয়াল টু 2 প্লাস √3 হলে এক্স প্লাস 1 বাই এক্স এর মান হবে 2√3। এটি সত্য না মিথ্যা? দেখো আমরা জানি, করণীতে জানি এক্স এর মান যদি 2 প্লাস √3 হয় তাহলে 1 বাই এক্স হবে এর অনুবন্ধী করণী এবং এর মান কত হবে? 2 মাইনাস √3। তাহলে এখন আমরা বের করব এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত হবে? 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3। তাহলে কত হচ্ছে? 4। কিন্তু এখানে মান কত বলে দিয়েছে? 2√3। সুতরাং বিবৃতিটি অবশ্যই কি হচ্ছে? মিথ্যা। আমরা চলে যাব এর পরের অঙ্কে। 37 নম্বর অঙ্কে কি বলেছে? দেখো, এ ও বি ব্যস্তাভেদে থাকলে এ বাই বি ইজ ইকুয়াল টু ধ্রুবক হবে। এই কথাটি সত্য না মিথ্যা? দেখো, এ ও বি যদি ব্যস্তাভেদে থাকে তাহলে আমরা কি জানি? এ প্রপোর্শনাল টু 1 বাই বি হয়। অর্থাৎ আমরা এখানে কি লিখতে পারি? এ ইজ ইকুয়াল টু কে বাই বি, যেখানে কে একটি ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে কি লিখতে পারি? এ বি ইজ ইকুয়াল টু কে, অর এটাই হচ্ছে আমার ধ্রুবক, তাই না? কিন্তু আমার এখানে আছে এ বাই বি ইজ ইকুয়াল টু ধ্রুবক, সুতরাং বিবৃতিটি অবশ্যই মিথ্যা। এরপরের অঙ্কে কি বলেছে? দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের সাধারণ স্পর্শক সংখ্যা হবে 2টি। 38 নম্বর অঙ্কে কি বলেছে? দেখো, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের সাধারণ স্পর্শক সংখ্যা হবে 2টি। বিবৃতিটি সত্য না মিথ্যা? আমরা দুটো বৃত্ত এঁকে নিই। এ একটি বৃত্ত, মনে করো এ একটি বৃত্ত, এরা বহিঃস্পর্শ করেছে। তাহলে বহিঃস্পর্শ করলে এখানে একটি স্পর্শক হবে, এখানটা একটি স্পর্শক হবে, আর এখানে একটি স্পর্শক হবে। সুতরাং দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের সাধারণ স্পর্শক সংখ্যা হবে কটা? 3টি। আর এখানে বলেছে 2টি। সুতরাং এই বিবৃতিটি কি হবে? মিথ্যা হবে। ঠিক আছে, আমরা চলে যাব এর পরের অঙ্কে। চলে আসি 39 নম্বর অঙ্ক। কি বলেছে? 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে 4 সেন্টিমিটার। আমরা ছবি এঁকে দেখি। এর ব্যাসার্ধ কত? মনে করো এর ব্যাসার্ধ 7। এবার যে বহিঃস্পর্শ করছে এর ব্যাসার্ধ মনে করো 3। তাহলে এই দুটো বৃত্তের যে কেন্দ্র আছে, কেন্দ্রদের মধ্যে দূরত্ব কত হচ্ছে?
7 + 3, 7 + 3 করলে কত হবে 10, মানে 10 সেন্টিমিটার কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। কিন্তু এখানে কি বলেছে, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে 4 সেন্টিমিটার, সুতরাং বিবৃতিটি মিথ্যা। আচ্ছা, চলে আসি 40 নম্বর অঙ্কে কি বলেছে, দুটি ত্রিভুজ সদৃশ্য হলে তারা সর্বসম হবে। দুটি ত্রিভুজ সদৃশ্য হলে তারা সর্বসম হবে, বিবৃতিটি সত্যটা মিথ্যা? অবশ্যই বিবৃতিটি মিথ্যে, কারণ সর্বসম হলে ত্রিভুজ দুটি সর্বদাই সদৃশ্য হবে, কিন্তু সদৃশ্য হলে সবসময় তারা সর্বসম হবে এ কথাটি ঠিক নয়। ঠিক আছে, তাহলে এই বিবৃতিটিও মিথ্যা। আমরা চলে যাব এর পরের অঙ্কে। দেখো এখানে কি বলেছে, 9√3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ 9 সেন্টিমিটার, এই বিবৃতিটি সত্য না মিথ্যা? আমরা জানি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে এর উচ্চতাটা কত হয় বলো দেখি, a√3/2। ঠিক আছে, এখানে বলেছে বাহুর দৈর্ঘ্য 9√3 সেন্টিমিটার, তাহলে এর উচ্চতাটা কত হবে, সমবাহু ত্রিভুজের উচ্চতা কত হবে? উচ্চতা হবে 9√3 a × √3/2, মাল্টিপ্লাই করলে কত হবে, √3 আর ইন্টু 9 মানে 27, 27/2। এবার পরিবৃত্তের ব্যাসার্ধ, একটা সমবাহু ত্রিভুজ, এইটা পেয়ে গেলে আমি উচ্চতা, পরিবৃত্তের ব্যাসার্ধটা কত হয়, এই উচ্চতার 2/3 অংশই হয় হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। Therefore পরিবৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু হবে 2/3 গুণন 27/2 সেন্টিমিটার। 2 2 কাটা গেল, 3 দিয়ে 27কে কাটলে হবে 9 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানেও বলেছে 9 সেন্টিমিটার, তাহলে বিবৃতিটি কি অবশ্যই সত্য হয়ে গেল। চলে আসি পরের অঙ্কে, কি বলেছে, 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকা যায়। এটি একদম সত্য কথা, 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্রই বৃত্ত আঁকা যায়, এই বিবৃতিটি কি সত্য? আজ এখানে শেষ করছি। যদি তোমাদের আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটি প্রেস করে একটি লাইক দেবে, এবং আমার টিচিং যদি ভালো লেগে থাকে বা আমার পড়ানো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তীতে তোমরা এরকম আরও অনেক ভিডিও পেয়ে থাকবে। আজ তাহলে এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থাকবে, বাই।